সীমানা ভোটার তালিকার বিতর্ক সঙ্গী করেই পশ্চিমবঙ্গে ভোট আজ। তৃণমূলকে চোখ রাঙাচ্ছে বিজেপি, তামিলনাড়ুতে ত্রিমুখী লড়াইয়ের আভাস। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। 21 এপ্রিল পর্যন্ত মক্কা ও মদিনায় পৌঁছেছেন 20,563 জন হজযাত্রী। এবং মধ্যপ্রাচ্যে সংকটে ইউরোপে জ্বালানি ঘাটতি, বিকল্পের খোঁজে ইইউ। বাড়তি দামের ধাক্কা সামলাতে নিম্নবিত্তদের ভর্তুকি দেওয়ার ঘোষণা ফ্রান্সের। দর্শক স্বাগত প্রবাসী সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। দর্শক শুরুতে বিধানসভা নির্বাচন প্রসঙ্গ। আসন পুনর্বণ্টন ও 90 লাখ ভোটারের তালিকা থেকে বাদ পড়ার বিতর্ক নিয়েই বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। 2 দফায় ভোট 23 ও 29 এপ্রিল। এবার মমতার তৃণমূল কংগ্রেসকে চোখ রাঙাচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি। অভিযোগ রয়েছে নির্বাচন কমিশনকে ব্যবহার করে শূন্য থেকে চূড়ায় ওঠার স্বপ্নে বিভোর কেন্দ্রে ক্ষমতাসীন দলটি। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্ত 2200 কিলোমিটার জুড়ে। রাজ্যটিতে এখন বিধানসভা নির্বাচনের তোড়জোড়। 15 বছর ধরে যার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে একসময় ছিল বামপন্থীদের রাজত্ব, এরপর রাজদণ্ড যায় মমতার হাতে। এখন রাজ্যের দখল নিতে আগুয়ান বিজেপি কাণ্ডারির শুভেন্দু অধিকারী, যার মাথায় আশীর্বাদের হাত রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2011 সালেও পশ্চিমবঙ্গে বিজেপি ছিল আসনহীন, ভোট ছিল মাত্র 4%। 2021 সালে আসন দাঁড়ায় 77টিতে, ভোটের হিস্সে 38%। কি করে তাদের এমন উল্লম্ফন? রাজ্যটির মালদা, মুর্শিদাবাদ ও বীরভূমের মতো এলাকায় মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য। এই আসনগুলোর কিছু এলাকা কাটছাট করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ আসনে জুড়ে দেওয়া হয়েছে। কয়েকটি মুসলমানদের আসন এক করে গড়া হয়েছে একটি আসন। এ ধরনের পুনর্বণ্টনে মুসলিম প্রার্থীরা কোণঠাসা। মুসলিম প্রার্থীদের হারও গেছে কমে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বা বিশেষ হালনাগাদ পদ্ধতিও আরেকটি মারপ্যাচ। নাম বা অন্য কোনো তথ্যের সামান্য গরমিল থাকলেই তাদের বাদ দেয়া হচ্ছে ভোটার তালিকা থেকে। সংখ্যাটি 90 লাখ, যার প্রায় সবাই মুসলিম ও মাতুয়া সম্প্রদায়ের মানুষ। এমন পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গে বাজছে ভোটের দামামা। মমতা নাকি শুভেন্দু, কার ঘাড়ে আসবে রাজ্যভার জানা যাবে 4 মে, ভোটের ফলাফল প্রকাশের দিন। নীরব দাস, নিউজ 24। রাত পোহালেই পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন। এ দফায় রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট 16 জেলার 152টি আসনে ভোট গ্রহণ হবে। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রতিটি বুথ। এ বিষয়ে কলকাতা থেকে আরো জানাচ্ছেন ভাস্কর সর্দার। দেখো, রাত পোহালেই কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট। গোটা উত্তরবঙ্গ সহ মুর্শিদাবাদ, মালদা এবং মেদিনীপুর, এই দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলা মিলিয়ে 16টি জেলায় সহ 152টি আসনে কিন্তু ভোট হবে 23 তারিখ। আর তার আগে কিন্তু কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে প্রায় 2.5 লাখ কেন্দ্রীয় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, আছে রাজ্যের পুলিশ। এবং এর সাথে সাথে যেহেতু উত্তরবঙ্গের দিকে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলাদেশ বর্ডারের 2টি অংশ, অর্থাৎ চাপাই নবাবগঞ্জ অর্থাৎ ভারতের যেটা মালদার অংশ এবং একসাথে হিলি, এখানে কিন্তু সমস্ত পণ্যবাহী গাড়ি বন্ধ করে, অবশ্য যাত্রী যাতায়াত আছে, পণ্যবাহী বন্ধ করে দেওয়া হয়েছে। বর্ডারের সাথে সাথে কিন্তু নিরাপত্তা কিন্তু অতিরিক্তভাবে বাড়ানো হয়েছে। সেই নিরাপত্তায় যেটি বন্ধ করা হয়েছে, বাইক চালানো বন্ধ করে দেওয়া হয়েছে। এই অঞ্চলে যাতে আত্মীয়রা না থাকতে পারে সেরকম একটা বলা হয়েছে। বিভিন্ন বুথ কেন্দ্রে কিন্তু যারা ভোট কর্মী তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছানো শুরু করে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু ভোট কর্মীরা বিভিন্ন বুথে যাওয়া শুরু করে দিয়েছে। তাদের হাতে ইভিএম মেশিন, যেমনটা পশ্চিমবঙ্গের পুরো ভোটটাই কিন্তু ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম দ্বারাই সম্পন্ন হবে। সকাল 6টা থেকে কিন্তু ভোট শুরু হবে, চলবে সন্ধ্যে 6টা অবধি। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে কলকাতা থেকে। রাত পোহালেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হচ্ছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার আগে আইনশৃঙ্খলা বজায় রাখা ও অবাধ ভোট নিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছে ভারতের নির্বাচন কমিশন। ভোটের মাঠে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর 2.5 লাখ সদস্য। এতে ক্ষোভ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত ডেস্ক রিপোর্ট।
আসন পুনঃবণ্টন ও ভোটার তালিকা থেকে 90 লাখেরও বেশি ভোটারের বাদ পড়ার বিতর্ক নিয়েই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনে দামামা। প্রথম দফায় 16টি জেলায় 152 আসনে হবে ভোট গ্রহণ। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভোটার 3.5 কোটিরও বেশি। ভোট কেন্দ্র 44,378টি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে রাজ্য জুড়ে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রেকর্ড সংখ্যক 2,40,000 সদস্য। এতে বিপুল সদস্য মোতায়েন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, একটি রাজ্যের নির্বাচনে দিল্লি থেকে এত সব করা হচ্ছে মূলত বিজেপির স্বার্থে। অস্তিত্বের লড়াই মাথায় রাখবেন। আজ পর্যন্ত কি ভোটার লিস্ট বের করেছে, কতজনকে ঢুকিয়েছে আমরা এখনো জানি না। যদি কাউকে অন্যায় করে এফআইআর করবেন, পুলিশ যদি এফআইআর না নেয় অনলাইনে পাঠাবেন। ভোটারদের উদ্দেশ্যে মমতা বলেন, কারো কোনো কথায় কান না দিয়ে নিজের বিবেচনায় ভোট দিতে হবে। ছাপ্পা ভোট ঠেকাতে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। যাতে ছাপ্পা দিতে না পারে আপনাদের দায়িত্ব নিতে হবে। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপিকে জেতাতে যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যদিও সেনাবাহিনীর প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, তারা দেশের নিরাপত্তায় নিয়োজিত। এদিকে একই দিনে তামিলনাড়ুতেও অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এক দফায় রাজ্যটির 334টি আসনে ভোট গ্রহণ হবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। 21 এপ্রিল পর্যন্ত মক্কা ও মদিনায় পৌঁছেছেন 20,563 জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 2,870 জন এবং বেসরকারিভাবে গেছেন 17,693 জন। মোট 51টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ 19টি, সৌদি এয়ারলাইন্স 18টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে 14টি ফ্লাইট। পৌঁছানোর পর আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন তারা। এখন পর্যন্ত হজযাত্রীদের জন্য 454টি চিকিৎসা এবং 2,868টি আইটি সেবা দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরবে একজন পুরুষ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় চরম জ্বালানি সংকটে পড়েছে গোটা ইউরোপ। এর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে বিমান চলাচল খাতে। উদ্ভূত পরিস্থিতিতে নানা বিকল্প খুঁজছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে জ্বালানির বাড়তি দামের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে ফ্রান্স। তাই কৃষক, জেলে, পরিবহন কর্মী এবং নিম্ন আয়ের মানুষের জন্য সুনির্দিষ্ট আর্থিক সহায়তা ও ভর্তুকির ঘোষণা দিয়েছে ফরাসি সরকার। আগামী গ্রীষ্মকালটি ইউরোপের জন্য হতে যাচ্ছে বেশ কঠিন। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের প্রধান রুট অবরুদ্ধ থাকায় খুব শিগগিরই বড় ধরনের জেট ফুয়েল সংকটের মুখে পড়তে পারে ইউরোপীয় এয়ারলাইন্সগুলো। ইউরোপের 75% উড়োজাহাজের জ্বালানি আসে মধ্যপ্রাচ্য থেকে। তাই পর্যাপ্ত সরবরাহের অভাবে এরই মধ্যে বিভিন্ন রুটে এয়ারলাইন্সগুলো কমাতে শুরু করেছে ফ্লাইটের সংখ্যা। যদি তেলের উৎপাদন স্বাভাবিকও হয়, তবুও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে জ্বালানি পৌঁছাতে কয়েক সপ্তাহ সময় লাগবে। সবচেয়ে খারাপ পরিস্থিতি কি হবে তা সংজ্ঞায়িত করাও কঠিন, কিন্তু যদি এই পরিস্থিতি বহু মাস এমনকি বছর ধরে চলতে থাকে, তবে আমরা খুব গুরুতর অর্থনৈতিক পরিণতির সম্মুখীন হব, যা অবশ্যই শুধু জ্বালানি খাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। জ্বালানির এই বৈশ্বিক ধাক্কায় ইউরোপের দেশ ফ্রান্সেও বেড়েছে উৎপাদন ও পরিবহন খরচ। পরিস্থিতি সামাল দিতে ভারী জ্বালানি ব্যবহারকারী কৃষক, জেলে ও পরিবহন কর্মীদের পাশাপাশি প্রায় 30 লাখ নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ সহায়তা প্যাকেজ এনেছে ফরাসি সরকার। এটি যত্রতত্র চেক বিতরণের মতো কোনো বিষয় নয়, বরং একেবারে লক্ষ্যভিত্তিক পদক্ষেপ। কর্মজীবীদের কর্মসংস্থান ধরে রাখতেই নিম্ন আয়ের কর্মীদের গড়ে লিটার প্রতি 20 সেন্ট করে ভর্তুকি দেওয়া হবে। বাজেট ঘাটতির চাপ থাকা সত্ত্বেও উৎপাদনশীল খাত টিকিয়ে রেখে দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষাতেই এমন বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটি। নিবির আমিন, নিউজ 24। উন্নত জীবনের আশায় প্রতি বছর হাজারো রোহিঙ্গা শরণার্থী বিপজ্জনক সমুদ্র পথে যাত্রা করছে। আন্তর্জাতিক সাহায্য কমে আসায়, খাদ্য সহায়তা হ্রাস পাওয়ায় ঝুঁকি আরও বাড়ছে। তাদের অসহায়ত্বের সুযোগে মাথাচাড়া দিচ্ছে মানব পাচারকারী চক্রগুলো। এতে সমুদ্রপথে রোহিঙ্গাদের প্রাণহানির সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
উত্তাল সমুদ্র হয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের মতো দেশগুলোতে পাড়ি জমান মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। এতে প্রতিনিয়ত সমুদ্রপথে বাড়ছে প্রাণহানি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসেছে, বাংলাদেশের শরণার্থী শিবিরে ঠাঁই নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের কাজ ও শিক্ষার সুযোগ সীমিত। কমে আসছে খাদ্য সহায়তাও। এতে বাংলাদেশে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আবার তাদের জন্য মিয়ানমারে ফিরে যাওয়াও ঝুঁকিপূর্ণ। তাই বেঁচে থাকার তাগিদেই তারা বিপজ্জনক সমুদ্রপথেই অন্যত্র পাড়ি জমাচ্ছেন। আন্দামান সাগরে রোহিঙ্গাদের নিয়ে মালয়েশিয়াগামী ট্রলার ডুবিতে 250 জনের প্রাণ যায়। বেঁচে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন রাহিলা বেগম। আমি কখনো ভাবিনি বেঁচে ফিরবো, মনে হচ্ছিল এটাই আমার জীবনের শেষ। নৌকাটি যখন সাগরে উল্টে যায় তখন আমি একটি তক্তা আঁকড়ে ধরি, যা আমাকে 2 দিন সাগরে ভাসিয়ে রাখে। পরে একটি জাহাজ এসে আমাকে উদ্ধার করে। গেল বছরও আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে 900 রোহিঙ্গা শরণার্থী মারা যায় বা নিখোঁজ হয় বলে জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর মুখপাত্র বাবর বালোচ। 6,500 Rohingya refugees attempted. গত বছর ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রার চেষ্টা করেন 6500-র বেশি রোহিঙ্গা শরণার্থী, যেখানে প্রতি 7 জনের মধ্যে 1 জন নিখোঁজ বা মৃত বলে শনাক্ত হয়, যা শরণার্থীদের সমুদ্র যাত্রার ক্ষেত্রে বিশ্বব্যাপী সর্বোচ্চ মৃত্যুর হার। Of any rate for refugee and migrant sea journeys. এদিকে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP জানায়, একটি রোহিঙ্গা পরিবারে প্রত্যেকের জন্য মাসে মাত্র 7 থেকে 12 মার্কিন ডলার বরাদ্দ আছে, যা পুষ্টি চাহিদা মেটাতে যথেষ্ট নয়। UNHCR জানায়, রোহিঙ্গা শরণার্থীর বড় একটি অংশ তরুণ, যারা ভালো জীবনের আশায় সমুদ্রপথে যাত্রা করতে গিয়ে মানব পাচারকারী শিকারে পরিণত হয়। মুখ খুলেছেন অসাধু চক্রের একজনও। রোহিঙ্গা শরণার্থী শিবিরের মানুষ মালয়েশিয়া যাওয়ার জন্য আমার কাছে আসে। তখন ছোট নৌকায় করে সমুদ্রের মাঝে বড় জাহাজে আমি তাদের তুলে দেই। জাহাজটি থাইল্যান্ডের তীরে পৌঁছালে জনপ্রতি অন্তত 5 লাখ টাকা আমার আয় হয়। জাতিসংঘের তথ্য বলছে, অন্তত 2 লাখ রোহিঙ্গা শরণার্থী ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রার দিকে ঝুঁকছেন। রনি আহমেদ, নিউজ 24। মানুষের স্বার্থে মতপার্থক্য ভুলে একসাথে কাজ করবে সরকার ও বিরোধী দল, সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে জাতীয় সংসদে জ্বালানি তেলের সংকট নিরসনে বিরোধী দলীয় নেতা যে প্রস্তাব দিয়েছেন তাতে সম্মত সরকারি দল বলেও জানান তিনি। তেলের লাইনে হাজার হাজার মানুষের দুর্ভোগের দিকে দৃষ্টি দেওয়ার দাবি জানান জামায়াতের আমির। সংসদে বুধবার বিকেলের অধিবেশনে বর্তমান জ্বালানি সংকট নিরসনে করণীয় নির্ধারণে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য নোটিশ দেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। যে মানুষগুলা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা। এ সময় তিনি বলেন, জ্বালানি নিয়ে সরকার সঠিক তথ্য উপস্থাপন না করায় সাধারণ মানুষ মর্মাহত এবং ক্ষুব্ধ। জ্বালানি তেলের জন্য লাইনে হাজার হাজার মানুষের জনদুর্ভোগের দিকে দৃষ্টি দেওয়ার দাবি জানান জামায়াতে আমির। ইনোসেন্ট মানুষগুলাই বেশি, মতলববাজ খুবই কম। আমি আবারও বলবো, মতলববাজ যেই হোক তাকে যেন ছেড়ে দেওয়া না হয়, আর নিরীহ মানুষকে যেন আর কষ্ট দেওয়া না হয়। এর জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তেলের পাম্পে অবৈধ লাইনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান। এই লাইনটা কি সত্যি প্রয়োজনের, নাকি এই লাইনটা রাইডার ছেড়ে দিয়ে তেল বিক্রি করে তারা বেশি প্রফিট করছে? জাতীয় ঐক্য গড়ে তুলি এই অবৈধ লাইনের বিরুদ্ধে। আলোচনায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সংকট দূর করতেই জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে। 14 এপ্রিল পার হয়ে যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারপরে সহনীয় মাত্রায় জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সাথে কিছুটা সামঞ্জস্য রেখে। সবশেষে দেশ ও মানুষের স্বার্থে মতপার্থক্য ভুলে এক হয়ে কাজ করবে সরকার ও বিরোধী দল, বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরো বলেন, জ্বালানি তেলের সংকট নিরসনে বিরোধী দলীয় নেতার দেয়া প্রস্তাবে সম্মত সরকারি দল। আমাদের আর যা কিছু ব্যাপারে মতপার্থক্য থাকুক না কেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোনো মতপার্থক্য নেই। যে কাজ করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, ইনশাআল্লাহ আমরা অবশ্যই সে কাজ করব। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।
চলতি অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ৩রা মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই কার্যক্রম। বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন কমিটি প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, ৩৬ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান কেনা হবে আর ৪৯ টাকা কেজি দরে কেনা হবে ১২ লাখ টন সেদ্ধ চাল। এছাড়া ৪৮ টাকা দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল ও ৩৬ টাকা দরে ৫০,০০০ মেট্রিক টন গম কেনা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ৮ লাখ মেট্রিক টন গম কেনার চুক্তি হয়েছে বলেও জানান তিনি। বোরো ধান ক্রয়ের জন্য আমরা কেজি প্রতি ৩৬ টাকা নির্ধারণ করেছি, যেটা পূর্বের দামের আগে যেভাবে সংগ্রহ করা হয়েছিল একই। সিদ্ধ চালের ক্ষেত্রে ৪৯ টাকা, সেটাও একই রকম মূল্য নির্ধারিত হয়েছে আগের মতো। আতপ চালের ক্ষেত্রেও তাই ৪৮ টাকা কেজি প্রতি। গমের কেজি প্রতি আমরা ক্রয় মূল্য নির্ধারণ করেছি ৩৬ টাকা। সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের ১২ প্রার্থী বৈধ হলেও একজনের মনোনয়ন স্থগিত করেছে নির্বাচন কমিশন। তাকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে আজ দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়েছে ইসি। বুধবার এই জোটের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের কাগজপত্র যাচাই হবে বৃহস্পতিবার। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি, যার মধ্যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পাওয়ার কথা ১৩টি। এর সব আসনেই তারা মনোনয়নপত্র জমা দেন। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এই ১৩ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু করে ইসি। ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়, তবে মুনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত করে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা জানান, ডিসেম্বরে সরকারি চাকরি ছাড়লেও এখনও সরকারি সুবিধা পাচ্ছেন মুনিরা শারমিন। তিনি জানান, আরপিও অনুযায়ী সরকারি চাকরি ছাড়ার ৩ বছর পর কেউ প্রার্থী হতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে তাকে বৃহস্পতিবার ১২টা পর্যন্ত সময় দেয় ইসি। ওনার পূর্ববর্তী পেশা চাকুরি এবং উনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে গভর্নমেন্ট পে স্কেলের কথা উল্লেখ আছে। সেই জন্য আমরা ওনার কাছে ওনার সপক্ষে ডকুমেন্ট চেয়েছি। এখানে আরপিওর ১২ জব এখানে বলা আছে যে কেউ যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে ৩ বছরের একটা লিমিট দেওয়া আছে। এই জন্য চাওয়া হয়েছে। মনোনয়নপত্র গৃহীত হওয়া প্রার্থীরা বলেন, দেশ ও নারীর উন্নয়নে তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। জুলাই যোদ্ধা যারা এখন আহত নিহত হয়েছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে, রক্তিম কার্পেটের উপর দাঁড়িয়ে আমরা কিন্তু এই সংসদে যে প্রবেশ করব ইনশাল্লাহ। শিশুদের উপর নির্যাতন, নারীদের উপর নির্যাতন, এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ মুখর হব। আমরা দেশের মানুষের জন্য, জনগণের অধিকার নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ একটি প্রাণবন্ত সংসদ গঠনের প্রত্যাশার কথা জানান। দেশ এবং জাতির বিপক্ষে সরকারি দল কোনো ভূমিকা রাখেন তাহলে জাতীয় সংসদে আমরা প্রতিবাদ করব, রাজপথে আমরা প্রতিবাদ এবং প্রতিরোধের ভূমিকা আমরা পালন করব। ইসির হিসাবে ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিএনপি, স্বতন্ত্র ও বাকি নারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করবে নির্বাচন কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। স্থানীয় উৎপাদন ও সরবরাহ আরও শক্তিশালী করতে র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কৌশলগত বিনিয়োগ করল জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান মিৎসুবিশি কর্পোরেশন। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান মিৎসুবিশি কর্পোরেশনের মাঝে চুক্তি সম্পাদিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, এই যৌথ উদ্যোগের ফলে বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে বড় ধরনের মূল্য সংযোজন হবে। I believe we can start with this joint venture. Sitting in Bangladesh, why not start with this one? And it's a great opportunity. I'm happy that Rankin and Mitsubishi has shown the fast way what we all have been waiting for. Particularly, Bangladesh, Japan, in our economic relationship goes back quite a long time.
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। এ সময় চীনা রাষ্ট্রদূত জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমেদকে অভিনন্দন জানান এবং চীন সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক উপহার দেন। স্পিকার জাতীয় স্মৃতিসৌধের প্রতীক সম্বলিত স্মারক চীনের রাষ্ট্রদূতকে উপহার দেন। সাক্ষাৎকালে উভয়েই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উন্নয়ন অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। রোহিঙ্গা সংকট নিরসনে চীনের ভূমিকা এবং বর্তমানে বিশ্বে জ্বালানি তেলের সংকটের বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচ আজ। তার আগে চট্টগ্রামের সাগরিকায় তপ্ত আবহাওয়ায় অনুশীলন সেরেছে দুই দল। টাইগারদের বোলিং কোচ শন টেট জানান, জয় ছাড়া কিছুই ভাবছেন না তারা। সকাল 11টায় সাগরিকার মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দু দলের লড়াই। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ধাক্কার পর দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে এখন 1-1 সমতা। সব হিসাব নিকাশ মেটাতে শেষ ম্যাচ খেলতে এখন চট্টগ্রামের সাগরিকায় দু দল। তাই তো তৃতীয় ওয়ানডের আগে তপ্ত দুপুরে অনুশীলনে ব্যস্ত ছিল বাংলাদেশ দল। ঘাম জড়িয়ে নিজেদের শানিয়ে নিয়েছে মেহেদী হাসান মিরাজ, নাজমুল শান্ত ও নাহিদ রানারা। ব্যাটে বলে ছন্দে ফেরার পাশাপাশি ছিল ম্যাচ পরিস্থিতি নিয়ে আলাদা প্রস্তুতি। ব্যাটারদের মনোযোগ বড় ইনিংস করা আর বোলারদের লক্ষ্য শুরুতেই চাপ তৈরি করা, কারণ শেষ ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। তাই তো সংবাদ সম্মেলনে বোলিং কোচ শন টেট সাফ জানিয়ে দিয়েছেন, সিরিজ জয় ছাড়া কিছুই ভাবছে না টাইগাররা। আমরা এখানে ম্যাচ জিততে এসেছি। এটা বিশ্বকাপের কোয়ালিফায়ারে প্রভাব ফেলবে কিনা সেটা বড় কথা না। সিরিজ জয় সবসময় বিশেষ কিছু। আমার দলের বোলাররা ফর্মে রয়েছে আর তারা ম্যাচ জিতে যে কোনো কিছু করতে প্রস্তুত রয়েছে। অন্যদিকে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি কিউইরা। তাই শেষ ম্যাচের আগে অনুশীলনে বেশ সিরিয়াস দেখা গেছে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। শেষ ম্যাচে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শেষ করতে চায় তারা। সংবাদ সম্মেলনে জানালেন কিউই পেসার উইলিয়াম ওরোরকে। দ্বিতীয় ম্যাচে আমরা আমাদের পরিকল্পনা মতো খেলতে পারিনি বলেই বাজেভাবে ম্যাচ হেরেছি। তবে চট্টগ্রামে যে কোনো মূল্যে শেষ ম্যাচ জিততে চাই আমরা। এখানকার উইকেট ভালো, তাই আশা করছি ভালো কিছুই হবে। দুই দলের এমন সিরিয়াস প্রস্তুতিতে চট্টগ্রামে দারুণ এক ম্যাচ উপভোগ করার অপেক্ষায় স্থানীয় ক্রিকেট প্রেমীরা। তৃতীয় ওয়ানডের আগে চট্টগ্রামের কন্ডিশনার হোম সাপোর্ট থাকবে বাংলাদেশের। তবে কিউইদের গোছানো ক্রিকেটটাই বড় চ্যালেঞ্জ মেহেদী মিরাজের দলের। লাকি সাগরিকায় তৃতীয় ওয়ানডে জিতে কি শেষ পর্যন্ত জয়ের হাসি ফুটবে বাংলাদেশের মুখে? আবরার আল দাইয়ান, নিউজ 24, চট্টগ্রাম। এই ছিল সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।